তোমরা কে কে জয়েন করেছো দেখি। আমি আজকে গল্পটা শুরু করেছি। আজকে আমি যে গল্পটা বলবো সেটা হচ্ছে যে ঘটনাটা বলবো, গল্প থেকে বলা বেটার বলা ঘটনা, সেটা হচ্ছে শ্যামা এবং রমা বলে দুই বোনের ঘটনা। শ্যামা দেখতে একটু মানে কালো মতন দেখতে, আর কোকড়ানো কোকড়ানো চুল, ভীষণ সংসারী, কিন্তু একটু রাগ বেশি, অভিমান বেশি, ছোটবেলা থেকেই বড় মানে এরকম, এবং ছিপছিপে গরম। আর রমা শ্যামার বোন হয়ে তার চুলগুলো হচ্ছে একদম প্লেন। কেন চেহারা ডেসক্রিপশন দিচ্ছি সেটা গল্পটা যখন এগোবো, মানে ঘটনাটা যখন আমরা এগোবো তখন বুঝতে পারবে যে কেন আমি চেহারা ডেসক্রিপশন দিচ্ছি। তার চেহারার মধ্যে একটা ফর্সা ফর্সা ভাব আছে, একটা অন্যরকম শহরের একটা চেহারা ছাপ আছে। এই চেহারাটা পুরো গ্রাম্য চেহারা, আর এর চেহারাটা একটু ফর্সা ধরনের, চুলটা একটু সোনালি ধরনের, মানে ইনবর্নি চেহারাটা ওর মানে ওর চুলগুলো একটু সোনালি ধরনের। আচ্ছা, আর বেশ একটু গাবদু গুবদু, একটু গুবলু গুবলু ধরনের, এবং এও সংসারী, যেহেতু সাধারণ ঘরের দুই বোন, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের, কিন্তু এর অত রাগ টাগ নেই। এই সব কথায় হেসে সবাইকে আপন করে নিয়ে মোটামুটি চলার ক্ষমতা রাখে। এই হচ্ছে মানে আমি ইন্ট্রোটা দিলাম আর কি, ওই ইন্ট্রোডাকশন করলাম আর কি শ্যামা এবং রমার। এইটুকু দরকার ছিল আর কি, জানালে এই গল্পটা তোমরা বুঝতে পারবে না। শ্যামার খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়, এবং শ্যামার যখন বিয়ে হয়, কে তোমরা লাইভে এসেছো আমি দেখতে পাচ্ছি না, একজন বোধহয় আছো, নন্দিতা। হ্যালো নন্দিতা। শ্যামা আর রমার গল্প করছি। শ্যামা এবং রমা দুই বোন, এবং শ্যামার যখন বিয়ে হয়ে যায় খুব অল্প বয়স, রমা খুব বিয়েতে আনন্দ করে। খুব একটা গ্রামও না, খুব একটা শহরও না ওরা যেখানে থাকতো, এবং সেখানে যেটুকু আনন্দ করা সম্ভব, যেটুকু ওর বাবার পক্ষে আর্থিক দিক থেকে অনুষ্ঠান করা সম্ভব, আনন্দ আয়োজন করা সম্ভব, সেটুকু সবটাই করে, কোনো ত্রুটি কিন্তু থাকে না। এবং শ্যামার শ্বশুরবাড়ির লোকও কিন্তু খুব ভালো ছিল, মানে ওইসব ডাউরি সিস্টেম, যেটা পণ প্রথা, ওসবের বিরুদ্ধেই ছিল। বেশ ভালো ঘরে বিয়ে হয়েছে বলেই কিন্তু শ্যামার বাবা খুব নিশ্চিন্ত হয়, কারণ রমা তারপরে বোন। সাধারণত দুই বোন থাকলে প্রথম বোনের একটু তাড়াতাড়ি বিয়ে হয়, আর দ্বিতীয় বোন, মানে এটা আমি বলছি এখনো গ্রামের পরিবেশে বলছি, শহরের পরিবেশে বলছি না। দ্বিতীয় বোন অনেকটা কোলের মেয়ে হয়ে থাকে, আর সে পরবর্তীকালে সে আর লেখাপড়া করার সুযোগ পায়, নিজের আর একটু শখ আহ্লাদ করার সুযোগ পায়। ঠিক আছে, ও একটাই তো বাকি আছে, কিন্তু দুজন ঘাড়ে থাকলে বা তিনজন ঘাড়ে থাকলে বাবা মা চেষ্টা করে প্রথম জনের বিয়েটা আগে দেওয়ার। তা শ্যামার বিয়ে হয়ে যায়, এবং শ্যামার বিয়ের পর বেশ সংসার করছিল। কিন্তু ওই যে বললাম, শ্যামার ছিল প্রচন্ড রাগ, আর শ্যামার চেহারার সঙ্গে রমার চেহারা কিন্তু আকাশ পাতাল পার্থক্য ছিল। শ্যামা দেখতে ছিল কালো মতন, চুলগুলো কোঁকড়া কোঁকড়া এবং রীতিমতো ছিপছিপে গরম। আর রমা ছিল ফর্সা, চুলগুলো সোনালি সোনালি এবং গুবলু গুবলু গঠন। দুই বোনের কিন্তু ভিতরে এমনিতে খুব মিল ছিল। হ্যাঁ, লাইভের সময় একটু গোল দিয়ে একটা ডিস্টার্ব করবে না, ডিস্টার্ব করবো না। হ্যাঁ, আমি লাইভ করছি মা, গল্প বলছি। হ্যাঁ, আদর তো হবে আমাদের, পরবর্তীকালে আদর হবে, পরবর্তীকালে লাইভটা খুলে নি, তারপরে আমরা আদর করবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হাত ধরে কি করছি, আমাকে বলতে লাইভ করছি না, ঠিক আছে। তোমাকেই গল্প বলছি, তোমাকেই বলছি, কাউকে বলবো না, কাউকে বলবোই না। কে শুনলো কে না শুনলো আমার কিছু এসে যায় না, আমার তুমি শুনলেই হলো, তুমি সব কথা বোঝো। তো তারপরে আচ্ছা, তুই সময় গায়ে হাত বুলিয়ে দিই। তারপরে শ্যামা, তোমরা কেউ কমেন্টস করছো না। শ্যামার শ্বশুর বাড়িতে একদিন একটা ঝামেলা হয়, কি একটা মন কষাকষি হয়। ওর বর
কেউ দু চার কথা শোনায় এবং ও দু চার কথা শোনে, কিন্তু আমি বলেছিলাম যে ওর অভিমানটা খুব বেশি। শ্যামা হঠাৎ করে ওই জমি জায়গা ছিল ওদের বাড়িতে, ওই জমিতে রাখা তেল ছিল ওদের বাড়িতে, মানে ওই বীজ তেল যেটাকে বলা হয়, যেটা ম্যাক্সিমাম এখনো গ্রামের দিকে গেলে ঘরে ঘরে দেখতে পাওয়া যায়, সেটা ছিল ওদের বাড়িতে এবং সেইটাও রাগের মাথায় খেয়ে ফেলে এবং মারা যায়। কিন্তু শ্যামার ক্ষেত্রে আমি কেন শ্যামার নিজের মা বাবা পর্যন্ত ও শ্বশুরবাড়ির লোককে দোষ দেয়নি, কারণ শ্যামা যে এরকম বরাবরের সেটা ওর বাবা মা জানতো এবং ওরা কি ধরনের মানুষ সেটাও ওদের পাড়ার লোকও জানতো এবং ওর এমনকি শ্যামার মা বাবাও জানতো। তাই প্রথমে পুলিশ একটু পুলিশ দ্বারা হ্যারাস হলো, মানে একটা হ্যারাসমেন্টের শিকার হতে হলো। পরবর্তীকালে কিন্তু ওরা ওই ছেলেটাকে ছেড়ে দেয় পুলিশে, কারণ বুঝতে পারে যে এখানে কোনো হ্যালো ঈশা নেই। দেখলাম তোমার লাইভ আছে 28 তারিখে বোধহয় থাকবো। তো এটা এখানে কোনো বরের দায় ছিল না এবং ওর বর প্রমাণ হয় যে ওর বরের দোষ ছিল না। তো যাই হোক, ওর বর কিন্তু ছাড়া পেয়ে যায়। ছাড়া পাওয়ার পর ওর ছেলেটা, মানে বরটার নাম ছিল রতন। রতন কিন্তু খুব মন মরা হয়ে থাকতো যে একটা বিয়ে করলাম, সংসার করছিলাম, এবং কেউ কিছুই ওকে বলতো না, কিন্তু ও একটা সংকোচে ভুগতো যে লোকে হয়তো ভাবলো যে আমি আমার বউকে খুব অত্যাচার করলাম, মানে মানুষের জীবনটা বদলে যায় না কিরকম, আমি অত্যাচার করলাম সেই কারণে হয়তো ও আত্মহত্যা করলো, আমি তো এরকম করিনি, সেদিন যদি এটা না বলতাম তাহলে কেউ করতো না, মানে যে রিপারকেশন আমাদের মনে হয় সেটা আর কি ও হতে শুরু করলো। তখন খাওয়া দাওয়া কমে গেল, কাজকর্মে মন চলে গেল। এইসব কারণে ওই রতনের বাড়ির লোক ঠিক করলো যে না, রতনের বিয়ে দিতে হবে। এইবার শ্যামার বাড়িতে রতনের মা বাবা যায়, তাহলে বোঝো ওদের মনে কত জোর ছিল। ওরা জানতো যে ছেলের কোনো দোষ নেই, যে দেখো একটা মেয়েকে তোমাদের সুখী করতে পারলাম না, আমাদের বলতে খুব লজ্জা করছে, সংকোচ হচ্ছে, তবুও বলছি তোমাদের আর একটা তো মেয়ে আছে, আর তোমাদের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের একটা খুব সুন্দর বোঝাপড়ার সম্পর্ক হয়ে গেছে, তো যদি তোমাদের ওই মেয়েটাকে আমাদের ছেলের বউ করে নিয়ে যাওয়ার সুযোগ দাও, যদি আর একটা বার আমাদেরকে বিশ্বাস করতে পারো, যদি মনে করো সত্যি তোমার বড় মেয়ের মৃত্যুর জন্য আমরা দায়ী, তাহলে তোমরা কখনোই প্রস্তাবে সম্মতি দিও না। প্রথমে ওরা কেউই যে তেমন রাজি ছিল তা না, বিশেষ করে রমা একবারই রাজি ছিল না, রমার মাও রাজি ছিল না। কিন্তু পরবর্তীকালে পরিস্থিতি বদলে যায় এবং সত্যি কথা বলতে কি শ্যামার বাড়ির লোকও খুব ভেঙে পড়েছিল, রমারও আস্তে আস্তে বড় হয়ে উঠছিল। ওরা এতটাই মনের দিক থেকে ভেঙে পড়েছিল যে নতুন করে আর পাত্র দেখা বা নতুন করে কিছু দেখা, এবং এরা জানতো যে এরা ভালো ছেলে, ভালো ঘর একটা। তাই রমার সঙ্গে এখানে আবার রতনের বিয়ে হয়ে যায়। ঘটনাটা যদি এতদূর পর্যন্ত এরকম করেই চলতো তাহলে একটা হ্যাপি এন্ডিং আমরা আশাই করতে পারতাম এবং সেটা হানা টেলসের কোনো একটা গল্প হিসাবে বিবেচিত হতো না। কিন্তু ঘটনাটা সেরকম হয়নি। কেন হয়নি তার কারণ হচ্ছে শ্যামা, আমি কিন্তু কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না, কোনো কমেন্টসই দেখতে পাচ্ছি না। তো কেন হয়নি না, শ্যামা বেশ কিছুদিন সংসার করার পর ওর একজন কাকি শাশুড়ি এসে বলে, রমা সংসার করার পর, যে যতই বলো না কেন দিদি তোমাদের আগের বউয়ের থেকে কিন্তু এই বউটা অনেক ভালো, মানে আমি বলতে চাইছি না যে ওই বউটা খারাপ ছিল, কিন্তু এই বউটা খুব হাসি খুশি এবং সবাইকে বেশ আপন করে নেয়, এটা আরো যেন তোমাদের ভালো, তোমাদের খুব কপাল ভালো। তখনই রমা প্রতিবাদ করে, বলে আমার দিদি কিন্তু খুব ভালো ছিল, আমার দিদির সম্বন্ধে এরকম কথা বলবেন না, বিশেষ করে আমার প্রশংসা করতে গিয়ে আমার দিদির কোন রকম সমালোচনা আমি শুনবো না, মানে ওর গায়ে লাগে ওর দিদি বলে না, আমার সমালোচনা করছি না, কিন্তু তোমার ধরনটাই অন্যরকম, তুমি সবকিছু হাসি মুখে নাও, তোমার দিদি খুব রাগ ছিল। তো সেটাতে যে অসম্মতি দেওয়ার মতো ব্যাপার ছিল না, কারণ সেটা রমাও জানতো দিদি রাগ ছিল, রাগ থেকেই তো এরকম একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল। এবং পরবর্তীকালে এই কথাটা বলার পর রমার জীবনটা কিন্তু বদলে যায়। ততদিন পর্যন্ত
রমার সঙ্গে রমার যে হাজবেন্ড, মানে আগে যে জামাইবাবু ছিল এখন যে হাজবেন্ড, তার সঙ্গে বেশ সুন্দর একটা সমীকরণ তৈরি হয়েছিল, বেশ সুন্দর একটা ইকুয়েশন তৈরি হয়েছিল, যেটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে থাকে। খুব আবেগ ছিল না, কারণ যেহেতু রতন একটা ভীষণ একটা ট্রমার মধ্যে দিয়ে গেছিল ওই শ্যামার মৃত্যুতে, কিন্তু তবুও রমাকে সে মানিয়ে নিয়েছিল, এবং রমা কিন্তু বিশেষ করে রমা সংসারটাকে কিন্তু খুব বেশি মানিয়ে নিয়েছিল। কিন্তু এই যে মন্তব্যটা, ছোট্ট একটা মন্তব্য, তার কিছুদিন পর থেকে রমার মধ্যে কিছু পরিবর্তন সবাই লক্ষ্য করে। রমার শরীর ভালো থাকে না, রমা খেতে পারে না, রমার গা পাক দেয়, মাথা ঘোরে। ইনিশিয়ালি লোকে ভেবেছিল যে প্রেগনেন্ট, হয়তো রমার হয়তো প্রেগনেন্সি এসছে, বাড়িতে আনন্দ একদম লেগে যায়, কারণ প্রথম বিয়েটা এরকম করে নষ্ট হয়েছে, তাই দ্বিতীয় বিয়েটা যখন হয়েছে তখন যদি দ্বিতীয় বউটার বাচ্চা তাড়াতাড়ি হয় তাহলে কে না আনন্দ হবে। খুব কম পরিবারই আছে যারা আনন্দ হয় না, এমন পরিবারও আমার চেনা আছে যারা দ্বিতীয় বউয়ের বাচ্চা হবে জেনেও সে সমানভাবে তাকে টর্চার করা হয়। যাই হোক, তো এরা কিন্তু খুব খুশি হয়েছিল, কিন্তু ডাক্তার দেখানোর পর দেখা গেল আদপে ওর কিন্তু বাচ্চা হবে না। ওর শরীর ভাঙতে শুরু করলো, ওর যেটা গুবলু গাবলু একটা টেডি বিয়ারের মতন একটা বেশ গুবলু গুবলু একটা মোটা মোটা শরীর ছিল না, আস্তে আস্তে ওর শরীরটা কিন্তু ভাঙতে শুরু করলো, এবং ও যেন কি একটা ভাবতো। একদিন ওর শাশুড়ি ওকে জিজ্ঞেস করলো যে রমা, তোমার কি কোনো প্রবলেম সমস্যা হচ্ছে আমাদের বাড়িতে, তোমার কি কোনো কষ্ট হচ্ছে মা? তুমি তো তোমার মা বাবাকে ছেড়ে একটা মা বাবার কাছে এসেছো, আমরা তো তোমার মা বাবার মতন, তুমি আমাদেরকে খুলে বলো, সেটাই সুবিধা হয় বরঞ্চ। হ্যালো গীতাদি, আমি না কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না, শুধু তোমরা জয়েন করছো সেটাই দেখতে পাচ্ছি। তখন বললো না কোনো সমস্যা তেমন হচ্ছে না, তবে বলে থেমে গেল। তবে কি বলো, থেমে গেল। আসলে তখন থেকে রমা একটা ভয় পাচ্ছিল। যখনই ওর হাজবেন্ডের সঙ্গে ও এক বিছানায় শুতো, এক বিছানায় ওরা পাশাপাশি ঘুমতো, ওর মনে হতো কেউ একজন তৃতীয় ব্যক্তি ঘরে আনাগোনা করছে। প্রথমে কিন্তু বিয়ের পর এটা মনে হয়নি, ওই যে কাকি শাশুড়ির মন্তব্যটা, তারপর থেকে কিন্তু মনে হতে লাগলো যে তৃতীয় কোনো ব্যক্তি ঘরের মধ্যে যেন উপস্থিত। এবং সব থেকে অদ্ভুত ব্যাপার যে সেটা রমার দিক থেকে হচ্ছিল তা না, ওর বড় মাঝে মাঝে কেউ ডাকলো, কেউ করলো, এরকম করে ওকে বলছিল। মানে ওর বরেরও মনে হচ্ছিল যে একটা প্রেজেন্স, যেটা ওরা দেখতে পাচ্ছে না, ইনভিজিবল থাকছে। আরো আশ্চর্যজনক ঘটনা সেটা হলো যে ওর বরের ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ওর প্রত্যেকটা মানুষের একটা গায়ের চেনা গন্ধ থাকে, এবং আমরা মা যেমন ছেলের গায়ের গন্ধ জানি, মা মেয়ের গন্ধ জানে, গায়ের জামা কাপড়ের গন্ধ দেখলে চোখ বন্ধ করে বলে দিতে পারে এটা আমার ওই ছেলের বা ওই মেয়ের জামা। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যেহেতু খুব ঘনিষ্ঠ হয়, তাই একে অপরের না গায়ের একটা চেনা গন্ধ থাকে। আমি বোঝাতে পারছি কিনা জানি না, এই যে জামাটা আমি পরে আছি, আমি যতই পরিষ্কার পরিচ্ছন্ন হই, আমি যতই টিপটাপ থাকার চেষ্টা করি না, কারণ এই জামায় কিন্তু আমার পার্টিকুলার একটা গায়ের গন্ধ থাকবে, যেটা যারা আমাকে খুব ক্লোজ ভাবে চেনে, ক্লোজলি দেখেছে বা ক্লোজলি আমার সঙ্গে থেকেছে, তারাই কিন্তু একমাত্র বুঝতে পারবে যে সেই গন্ধটা পার্টিকুলারলি আমার, এবং সেই গন্ধটা কিন্তু প্রত্যেকের নিজস্ব। শ্যামার গন্ধ, ওর বর তো বেশ 4-5 মাস সংসার করেছিল, শ্যামার গায়ের গন্ধটা কিন্তু ওর বরের মুখস্থ হয়ে গেছিল। কারণ শ্যামার সঙ্গে যখন একসঙ্গে ওরা রাত্রিবেলায় থাকতো বা দিনের বেলায় থাকতো, তখন শ্যামার কাছাকাছি যখন ওর বর আসতো, তখন শ্যামার গায়ের একটা চেনা গন্ধ ওর বরের কিন্তু মুখস্থ হয়ে গেছিল। এবং শ্যামার গায়ে একটা খুব মিষ্টি গন্ধ বেরোতো, মানে ওই মাথার তেল, গায়ের একটা গন্ধ, তার সঙ্গে একটা অদ্ভুত মিশে একটা অদ্ভুত কম্বিনেশন হতো, যেটা ওর বরকে আরো খুব অ্যাট্রাক্ট করতো। কিন্তু এই রমার গায়ে কিন্তু এরকম কোনো গন্ধ ওর বর খুঁজে পায়নি, খুঁজতো কিন্তু, কারণ মানুষ অতীতকে খোঁজার চেষ্টা করে বর্তমানের মধ্যে, এটা প্রত্যেকটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি। অতীতে যদি কোনো জিনিস আমাদেরকে খুব তৃপ্তি দিয়ে থাকে বা আমরা যদি ভালোবেসে থাকি, সেই জিনিসটা যদি আমাদের জীবন থেকে হারিয়ে যায়, তাহলে বর্তমানে আমরা যাকে নিয়ে বাঁচি
তার মধ্যে কিন্তু আমরা সব সময় অতীতকে বসানোর চেষ্টা করি, অতীতকে খোঁজার চেষ্টা করি। সামহাও ওর বড় কিন্তু রমার গায়ের মধ্যে ওই শ্যামার গন্ধটা খোঁজার চেষ্টা করতো, কিন্তু শ্যামা রমা দুই বোন হলেও ওরা পুরো ছিল সম্পূর্ণ বিপরীত। তাই ওর গায়ে কিন্তু ঠিক অন্যরকম গন্ধ আসতো। ইদানিং রমার গায়ে যেদিন প্রথম শ্যামার গায়ের গন্ধটা পায় ওর বর চমকে উঠে ওকে ছেড়ে দেয়, এবং তখন রমা খুব অবাক হয়ে বলে, কি হলো, তোমার কি শরীর খারাপ করছে, কিছু অসুবিধা হয়েছে? তা তুমি কোন তেল রেখেছো? ও চুলটাকে নিয়ে এমনি করে শুকতে থাকে, বলে আমি তো তেল মাখি না খুব একটা মাথায়, আমার তেল ভালো লাগে না, তেল মাখলে আমার মাথা যন্ত্রণা করে। তাহলে ওই গন্ধটা এলো কি করে তোমার গায়ে? বলে কোন গন্ধটা? তোর বর বলতে একটু হেজিটেট করছে, প্রথম দিন বলতে পারিনি, কিন্তু এটা যখন রিপিটেডলি হতে থাকে তখন ওর বর বলতে বাধ্য হয় যে আমি তোমার গায়ের মধ্যে তোমার দিদির গায়ের গন্ধ পাচ্ছি। তখন রমা বলে যে দেখো, আমিও কিন্তু কদিন ধরে আমার মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ আছে। যখন তুমি আমার খুব কাছে আসো তখন মনে হয় কেউ একটা আমাদেরকে লক্ষ্য করছে, কেউ তাকাচ্ছে, এবং আমার কিন্তু শরীর ভালো লাগে না, আমার মন ভালো লাগে না, বলে খুব কাঁদতে আরম্ভ করলো। আমি কিন্তু দিদি সংসার নষ্ট করিনি। তখন ওর বড় ওকে তাড়াতাড়ি করে কাছে নিয়ে বললো, না 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 না, লাইট টাইট জেলে দিল, জল টল খাওয়ালো, দিয়ে বললো তুমি এরকম করে ভাবো কেন? আমরাই তো তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলাম, তুমি কেন তোমার দিদির সংসার ভাঙবে? তুমি বরঞ্চ আমাদের অগোছালো সংসারটা তোমার নিজ গুণে তুমি সংসারটা সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছো। তোমার দিদির মৃত্যুর জন্য তুমি দায়ী না। ওর প্রচন্ড অভিমান ছিল এবং ও না ভুল বুঝতো, ওর প্রচন্ড রাগ ছিল। ও রাগের বশবর্তী হয়ে ও কথা কাটাকাটি কোন সংসারের স্বামী স্ত্রীর মধ্যে না হয়, কিন্তু ওই জমিতে বীজ তেল যে ও রাখা সেই বীজ তেল খেয়ে নেবে সেটা কে জানতো? তাই তুমি একদম নিজেকে অপরাধী মনে করবে না, এটা বলে। কিন্তু এই ঘটনাগুলো কিন্তু পুনরাবৃত্তি হতেই থাকে। মানে ওই যখনই ওরা ঘরে থাকতো তখনই মনে হতো কেউ একটা ঘরে পায়চারি করছে, না হলে কেউ পাশে এসে দাঁড়িয়ে আছে, না হলে কারোর নিঃশ্বাস ওদের ঘাড়ে পড়ছে। মানে দুজন যখন একসঙ্গে একই জায়গায় খুব কাছাকাছি হয়তো জড়িয়ে ধরে ঘুমোচ্ছে, ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেলছে, এবং না হলে ওদের মনে হতো যে ওই রমার গায়ের মধ্যে শ্যামার গায়ের গন্ধ, যেটা কিন্তু আর বরকে, জানি না কেন, ওর বরকে ভীষণ একটা ভীত এবং সন্ত্রস্ত করতো। ও সেদিন আর রমার কাছাকাছি আসতে পারতো না। আস্তে আস্তে ওদের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে। সব থেকে অবাক কাণ্ড যেটা পরবর্তীকালে হয়েছিল সেটা হচ্ছে রমার যে একটা গাবলু গুবলু শরীর ছিল, সেটা আস্তে আস্তে ওই জরাজীর্ণ হতে হতে শ্যামা যেমন রোগা ছিল, মানে ওই ঠিক মতন খেতে পারতো না, ঠিক মতন ওর মন ভালো থাকতো না, অন্যমনস্ক থাকতো, সেই কারণে আস্তে আস্তে ওরও শরীর কিন্তু ওর দিদির মতন আকার ধারণ করলো। আরো একটা জিনিস হলো, সেটা হচ্ছে ওর গায়ে যেটা ধপধপে ফর্সা রং ছিল, যেটা ওর মায়ের থেকেও পেয়েছিল, আর ওর দিদির যে গায়ের রংটা কালো ছিল সেটা ওর বাবার রংটা কালো ছিল। ওর রংটা ক্রমশ পোড়া হতে শুরু করলো, মানে রংটা কালো হতে শুরু করলো, অনেক শেড, বেশ 2-3টে শেড কিন্তু নেমে গেল। সবাই মনে করলো যে ও ঠিক মতো খাওয়া দাওয়া করে না, ও কোনো গভীর চিন্তা করছে। কেউ বললো ডাক্তারের কাছে নিয়ে যাও, কেউ বললো কদিন বাপের বাড়িতে রেখে এসো। কেউই কারণ বুঝতে পারে না, কারণ রমাই তো কারণ বলতে পারে না। একদিন স্নান করতে গিয়ে বাথরুম থেকে রমা চিৎকার করে বেরিয়ে এলো। ও শাশুড়ির কাছে এসে ঝাঁপিয়ে পড়লো, মা দেখো, মা দেখো, কি হয়েছে, কি হয়েছে? দেখলো, আমি প্রথমেই বলেছিলাম, যারা পরে জয়েন করেছে তারা শুনতে পাচ্ছ নিশ্চয়, মানে তারা তাদের জন্য বলছি যে এই রমার দিদির চুলগুলো ছিল কোকড়ানো কোকড়ানো চুল। কোকড়ানো কোকড়ানো চুল বলে লেন্থ খুব একটা বড় ছিল না। আর শ্যামার মানে ওর দিদি ছিল শ্যামা, ওর নাম, আর এই রমার চুলগুলো ছিল, মানে রমার দিদির চুলগুলো ছিল কোকড়ানো কোকড়ানো, এবং লেন্থ খুব একটা বড় ছিল না, যেহেতু কোকড়ানো কোকড়ানো চুল ছিল। কার্ল ব্যাপারটা, কার্লি হেয়ার। আর এই রমার চুলটা ছিল
সোনালি সোনালি, স্ট্রেট এবং লম্বা, বেশ কোমর পর্যন্ত। ওর কিন্তু চুল প্রায় উঠতে উঠতে পিঠ অব্দি চুল চলে এসেছিল, মানে চুলের লেন্থ কিন্তু কমতে শুরু করেছিল। এবং সেদিন স্নান করতে গিয়েও যেটা দেখেছিল সেটা হচ্ছে চুলগুলো ওর আগা, মানে ডগা বলবো না, আগাগুলো ক্রমশ কোঁকড়ে গেছে, মানে কোঁকড়ানো হয়ে গেছে। ওরে দেখে না ভীষণ ভয় লাগে, কারণ কোনোদিনই ওর চুল কোঁকড়ানো নয়। তোর শাশুড়ি বলে এটাকে তুমি ভয় পেও না, অনেক সময় হয়, অনেক সময় তুমি ঠিক মতো চুলগুলো আঁচড়াও না, তুমি যত্ন করো না, এসো তো মা, তোকে তেলটা মাখিয়ে দিই মাথায়, এসো এসো। না মা আমার চুল কোনোদিনও কোঁকড়ানো ছিল না। এবং ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, এই চুলের জন্য নয়, ওর যে এই যে মানসিক একটা ভীতগ্রস্ত, একটা সবসময় ডিপ্রেশনে থাকে, খায় না ঠিক মতন, একমাত্র বরের সঙ্গেও ঠিক মতো কথা বলতে পারে না, ওর বড় ওর কাছে স্বাভাবিক হতে পারে না, ওদের মধ্যে পরিবারের মধ্যে সবকিছু থেকেও যেন কিছু একটা অভাব। ডাক্তারও ভিটামিন ওষুধ দেয়, রক্ত পরীক্ষা করে, কিন্তু তেমন কোনো রোগ ধরা পড়ে না। একটু ভিটামিন D3 অভাব দেখা দেয়, মানে ভিটামিন D3 অভাবটা হচ্ছে যেটা রোদে মানুষে কম এক্সপোজড হলে যেটা হয়, রোদে কম বেরোলে যেটা হয়। এটা মেয়েদের ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, যারা হাউস ওয়াইফ, মেয়েদের কেন, যারা ওয়ার্ক ফ্রম হোম করে যেসব ছেলেরা, তাদেরও এটা হয়। যারা একদম বা যারা এসি অফিসে কাজ করে তাদেরও হয়, কারণ তারা রোদ খুব একটা লাগায় না। কিন্তু সেটা ছাড়া কোনো প্রবলেম নেই, এটা একটা এমন কিছু মেজর প্রবলেম নয় যদি ঠিক টাইমে ধরা পড়ে। তো চুলগুলো কিন্তু সত্যি সত্যি আস্তে আস্তে ওর ক্রমশ কোঁকড়ানোটা বাড়তে শুরু করলো, যেটা খুব সারপ্রাইজিং। কারণ স্ট্রেট চুল হঠাৎ করে কোনো পার্লারে না গিয়ে, কোনো রকম দামি ট্রিটমেন্ট না করে চুলগুলো কোঁকড়ে যাচ্ছে, আর ঠিক থাক যেমন ওর দিদির ছিল চুলগুলো, ঠিক সেরকম হয়ে যায়। এই সময় একটা ঘটনা এমন ঘটে যেটা রমাকে তার শ্বশুরবাড়ি ছাড়তে বাধ্য করেছিল। তার শ্বশুরবাড়ি খুব ভালো ছিল, কিন্তু শ্বশুরবাড়ি ছাড়তে সে বাধ্য হয়েছিল। ঘটনাটা হচ্ছে, রমা একদিন শুয়ে আছে, ওর বড় শুয়ে আছে রাত্রিবেলায়। সেটা ছিল অমাবস্যার রাত, ঘোর অমাবস্যা। রমার খুব গা হাত পা যন্ত্রণা করছে। অনেকের ধারণা থাকে যে অমাবস্যা পূর্ণিমাতে গা হাত পা যন্ত্রণা হয়, এবং সেই কারণে ও ক্যালেন্ডারটা দেখে। অমাবস্যা কেন বললাম, কারণ ওই কারণে ও ক্যালেন্ডারটা উঠে গিয়ে দেখে, পঞ্জিকা ক্যালেন্ডার দেখে আজকে অমাবস্যা। সেদিন ও যখন শুয়ে ব্যথা করছে, গা হাত পা ব্যথা করছে, এরকম করে, আর বর বলে আমি বলি না সারাদিন তুমি অত কাজ করো না, তুমি সংসারে, বলে আমি এখন আগের মতো কাজ করতে পারি না গো, এখন আমার শরীর খুব দুর্বল লাগে, বলে তুমি তাও অত কাজ করো না, তুমি অত কাজ করো না, এরকম বলছে। যখন ওর বর যখন দেখে যে এরকম গা হাত পা যন্ত্রণা করছে, তাহলে থাক, তাকে নিজের মতন শুতে দিই। এবং ওর বরেরও সেদিন খুব ক্লান্ত লাগছিল, কোথাও গিয়ে একটা অবসাদ লাগছিল, এবং অবসাদগ্রস্ত, এবং শরীরটা যেন অদ্ভুত একটা ঝিমঝিম করছিল। তোর বর একটু এগিয়ে গিয়ে পিছন ফিরে ঘুমের মতো করে, মানে তন্দ্রার মতো এসেছে। এমন সময় রমার বিভৎস চিৎকারে ওর বরের ঘুম ভেঙে যায়। কিরকম? রমা সেদিন যেটা দেখেছিল সেটা যে কোনো মেয়ের ক্ষেত্রে খুব বিভৎস। কারণ রমা যেখানে ঘুমিয়েছিল সেখান থেকে ওর বরের, বললাম না, পাশ ফিরে ঘুমিয়েছিল, মাঝখানে একটু জায়গা ছিল। তা রমা যখন ব্যথাতে এরকম বাবা গো মা গো, বাবা গো মা গো, বাবা গো মা গো এরকম করছে, হঠাৎ করে এরকম করে বাঁ দিকে তাকিয়ে দেখেছে ওর দিদি যেন শুয়ে আছে ওর পাশে, মানে মাঝখানে, এবং ওর দিকে এমনি করে তাকিয়ে আছে। আর ওই রকম একটা এইরকম করে তাকিয়ে আছে অন্ধকারের মধ্যে, এরকম করে শুয়ে বিছানা বালিশে ঠিক পাশে শুয়ে এমনি করে তাকিয়ে আছে ওর দিকে। ওর এইটা দেখে ওই রকম কাছ থেকে, ওর যে দিদি মৃত তাকে কাছ থেকে ওর দিকে যেন চোখ মানে চোখ কটমট করে তাকিয়ে আছে ওর দিকে, যেন কি একটা রাগ, কি একটা রোষ, কি একটা অতৃপ্ত একটা বাসনা, চরিতার্থ না হওয়ার, অতৃপ্ত বাসনা কামনা পূর্ণ না হওয়ার একটা কষ্ট যন্ত্রণা
ওর দিকে এমনি করে তাকিয়ে যেন শুয়ে আছে। ও বিভৎস চিৎকার করে এবং ওর চিৎকারে ওর বরের তো ঘুম ভেঙেই যায়, শ্বশুরবাড়ির সমস্ত লোকের ঘুম ভেঙে যায়। এবং ও সেই রাতে ও সারাক্ষণ সেই বাইরের উঠোন মতন ছিল, সেই বাঁধানো দিয়ে ওখানে ও অজ্ঞানের মতো পড়ে থাকে। ওকে বাতাস দিয়ে, ও তো রাতে ডাক্তার কোথায় পাওয়া যাবে, জল টল দিয়ে তারপর সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায় প্রেশার অত্যন্ত হাই হয়ে গেছে, কারণ ও ভয় পেয়েছিল, উত্তেজনায় হয়েছিল সাময়িক এটা। কিন্তু ও আর শ্বশুর বাড়িতে থাকেনি পরবর্তীকালে। আমার এটা একজন চেনা লোক বলেছিল। কিন্তু ওই মেয়েটা এত ভালো ছিল যে ওর বর ওকে ছেড়ে দেয়নি, এবং শ্বশুর বাড়ির লোকও বুঝেছিল যে এই ঘটনাটা পর ওর পক্ষে ওই বাড়িতে থাকা সম্ভব না। এবং ওদের একটা ধারণাই হয়েছিল রমা যে আমি সংসার করবো না, সংসার করলে আমার দিদি অসন্তুষ্ট হবে এবং ওইভাবে আমাকে দেখা দেবে। কিন্তু ওরও তো একদিন সংসার করতে করতে ছেলেটার প্রতি, মানে রতনের প্রতি একটা ভালোবাসা জন্মে গেছিল। এবং রতনও রমাকে পেয়ে অনেকটাই ট্রমা থেকে বেরিয়ে এসেছিল। তাই পরবর্তীকালে ওরা আলাদা জায়গায় সংসার যখন করে এবং একজন ঠিক এরকম জিনিসগুলো যারা বোঝে সেই সব মানুষের কাছে রমাকে নিয়ে যায় আগে। এবং তারা বলে যে একদম ওর প্রতি ওর দিদির আত্মার দৃষ্টি এসেছে এবং ওর এই শরীরের যে পরিবর্তনটা কিছুটা পজেসড হচ্ছেও মাঝে মাঝে, সেই কারণে শরীর চেহারার মধ্যে ওই ছাপটা চলে আসছে। এবং ওর কথার গলাও নাকি এক এক সময় ওর দিদির মতন, ওর দিদি কথার গলাটা একটু মোটা ছিল আর ওর গলাটা একটু মানে পাতলা ধরনের, পিনপিনে টাইপের, সরু, কিন্তু গলার স্বরও নাকি পরিবর্তন হচ্ছিল। এই এতগুলো পরিবর্তন কখনো বিনা কারণে হতে পারে না। এবং ওই লোকটা যখন কোনো ইয়ে আসছে না কেন, কোনো কিছু কোনো কমেন্টই আসছে না, তো মানে আমি বুঝতেই পারছি না আমার কথাগুলো তোমাদের কাছে পৌঁছচ্ছে কিনা, এবং আমার এই যে আমি যে ঘটনাটা বলছি তোমাদের কেমন লাগছে। কারণ আমি সবসময় লাইভ করতে করতে কিন্তু কমেন্ট করতে ভালোবাসি। যাই হোক, তো ওরা অন্য জায়গায় সংসার করেছিল এবং ওই লোকটা ওকে কিছু জিনিস ধারণ করতে দিয়েছিল কিছুদিনের জন্য, পার্মানেন্টলি নয়, কিছু নিয়ম বলে দিয়েছিল, কিছু উপাচার বলেছিল, সেগুলো করে এবং ওর দিদির আত্মার শান্তির জন্য ওরা কিছু ক্রিয়াকর্ম করেছিল। পরবর্তীকালে ওদের জীবনে এই সমস্যাটা আর হয়নি, সব ভালো, তার যার শেষ ভালো। তাই এখানেও হয়তো সে হ্যাপি এন্ডিং হয়েছিল, কিন্তু শ্বশুর বাড়িতে আলটিমেটলি সংসার করা হয়নি রমার। যে শ্বশুর বাড়ি ওকে কোনোদিনও কষ্ট দেয়নি, যন্ত্রণা দেয়নি, ভীষণ ভালো ছিল, তবুও ওই বাড়িতে পা রাখার ক্ষমতা রমার ছিল না। এটা ছিল আমার প্রথম গল্প বা প্রথম ঘটনা, সব থেকে ভালো বলা ঘটনা। কেমন লাগলো জানিও, আশা করি তোমরা কমেন্ট করছো। আমি হয়তো কমেন্টটা পড়তে পারছি না, তো তোমরা জানিও, আমি পরবর্তীকালে পড়ে নেবো অন্য সময়। আচ্ছা, এবার একটা ঘটনা বলি, সেটা হচ্ছে ঘড়ির কাটা অনেকটা বেশ, যাই হোক, আমার দিদা মুখে শোনা, আমার দিদা একটা সময় ওই নর্থ বেঙ্গলের দিকে অ্যারারিয়া বলে কোনো একটা জায়গা আছে, অ্যারারিয়া বোধহয়, নন্দিতা জানবে কিনা আমি জানি না, নন্দিতা তো নর্থ বেঙ্গলেরই মেয়ে। অ্যারারিয়ায় চাকরি করতো, সেখানে চারিদিকে পাহাড় ঘেরা একটা জায়গায় চাকরি করতো স্কুলে, এবং সেখানে স্মৃতি দিদান কোনোদিন ভুলতে পারেনি। দিদান যদিও সংসারের চাপে পড়ে সেখানে চাকরি করতে গেছিল, কারণ তখনও দিদানের বিয়ে হয়নি, দিদানের বাড়িতে আর্নিং কোনো মেম্বার ছিল না, ছোট ছোট ভাই ছিল, কিন্তু ভীষণ সুন্দর স্মৃতি ছিল সেখানকার, চারিদিকে পরিবেশ ছিল অসম্ভব সুন্দর। পরবর্তীকালে দিদান অ্যারারিয়ায় আর একবার গিয়েছিল, অ্যারারিয়ার কাছাকাছি কোনো একটা জায়গায় গিয়েছিল, যে সেই স্কুলটা দেখেছিল উঠে গেছে, স্কুলটা আর নেই, এবং গিয়ে তো আর ফিরে আসা যাবে না এত দূরে, তাই সেখানে দু একদিন স্টে করেছিল। এবং সেখানে স্টে করার সময় একটা অদ্ভুত ঘটনা সম্মুখীন হয়েছিল। একটা, যেখানে অ্যারারিয়া থেকে একটু দূরে একটা কোন জায়গায় একটা পাহাড়, সেটাও পাহাড় ঘেরা জায়গা, সেখানে একটা
তখনও হোমস্টে টাইপের কিন্তু পাওয়া যেত, মানে হোমস্টেটা যে আজকে উঠেছে তা নয়, তখনও কিন্তু ছোট ছোট ওই বাড়ির পাশে বাড়ি হয়তো আছে, ওই থাকলে তারা খাবার টাবার সাপ্লাই দিত এবং তারা কিন্তু তোমাকে তার বিনিময়ে টাকা নিত এবং থাকা যেত। কিন্তু কারণ তখন তার এইসব অনলাইন ছিল না, হোটেল ছিল না, এরকম এত ভালো হোটেল ছিল না। যাই হোক, আমার দিদানরা একটা পাহাড়ি একটা বাংলোতে ছিল এবং সেখানে পাশে একটা বাড়ি থেকে খাবার টাবার সব জোগাড় দিচ্ছিল এবং দিদানদের কাছ থেকে টাকা নিচ্ছিল, এটা শোনার কথা আমার। এবং এক পাশে একটা জঙ্গল ছিল, যে জঙ্গলে প্রচুর নাকি আগুন রং, মানে লাল আর কমলার মাঝখানে একটা লাল আর কমলাকে মেশালে যে রংটা হয় আর কি, আগুন আগুন রং, সেই ফুলের গাছ ছিল ভীষণ সুন্দর। এবং সময়টা ছিল বোধহয় ফাল্গুন মাস, নানা রকম পাতার গাছ থেকে পড়ছে ঝরে, আবার কচি পাতা গজাচ্ছে নানা রকম চারিদিকে। বিশেষ করে আগুন রঙের ফুলটা ছিল বেশি, এছাড়াও বেগুনি রং, নীল রং, হলুদ রং তো আছেই। দিদান ওই জঙ্গলের দিকে তাকিয়ে যেদিন গেছিল সেদিন খুব অ্যাট্রাক্টেড হয়েছিল, কিন্তু স্কুলটা উঠে গেছে বলে দিদানের মনটা খারাপ হয়েছিল। তো পরের দিন ঠিক করেছিল যে আমি ওই জঙ্গলে যাব। তো ওই যারা যে বাড়ি থেকে খাবার জোগাড় দিচ্ছিল, মানে খাবার করে দিচ্ছিল দিদানকে, এবং বলছিল যে তুমি কোনো মতেই যেন ওই জঙ্গলে কি একটা বেশি দূর যেও না, হ্যাঁ, তাই বলেছিল। এবং তখন দিদানে কিন্তু অলরেডি একটা বাচ্চা হয়ে গেছে, মানে আমার বড় মাসি হয়ে গেছে। তো বলেছিল না না বেশি দূর গেলে কি হবে, আমার এখানে সব চেনা। বলছে না তুমি এই জায়গাটা চেনো না, ওখানে একটা পুরো বাড়ি আছে, ওই বাড়িটার কাছাকাছি চেও না। কিন্তু দিদান কোনোদিন এসব কুসংস্কার মানত না, কারণ দিদান ছিল পলিটিক্যাল সাফারার, স্বাধীনতা সংগ্রামে দিদান রীতিমতো ভূমিকা ছিল। এবং আমার দাদু 12 বছর জেল খাটা, মানে ভাবা যায় না আমার দাদু যা কষ্ট করেছে। তো সেই সময় তো সে যাই হোক, তো দাদু আর দিদা ছিল একদম অকুত ভয় যাকে বলা হয়। তা দিদান সারাদিন ওই একটু গড়িমসি করে, বাচ্চা ছোট থাকলে যা হয় অনেকগুলো কাজ থাকে, বিকেলের দিকে, যদিও পাহাড়ি জায়গায় খুব তাড়াতাড়ি করে ঝুপ করে সন্ধে নেমে যায়, ওই 2-2:30-টের দিকে, দুপুরের দিকে জঙ্গলের দিকে গিয়েছে। খাওয়া দাওয়া করে একদম সবারই হয়ে গেছে খাওয়া দাওয়া। তো বলছে আমি একটু ঘুরে আসি। তখন দিদানের বর বলেছে হ্যাঁ যাও ঘুরে এসো। তা বলেছে আমি তাহলে বুড়িকে নিয়ে যাই, মানে বুড়ি মানে আমার বড় মাসি নাম ছিল। তো বলছে হ্যাঁ নিয়ে যাও, কিন্তু বেশি দূর যেও না, কিন্তু ওরা কিন্তু না করেছে তোমাকে। তো বলছে না না আমি এই সামনাসামনি থাকবো। তো বলো না বাচ্চাটা আছে তো, ওকে যেন হাত ছেড়ে দিও না। আর দিদান ছিল ভীষণ সাবধানী। দিদান ওই জঙ্গলের দিকে এগোতে এগোতে দিদানের কথায় চারিদিকে আগুন রঙের ফুল, এছাড়া অন্যান্য রং, বেগুনি রং, নীল রং, হলুদ রং, গোলাপি রং সব আছে। কিন্তু ওই আগুন রঙের ফুলটার উপরে যখন ওই দুপুরে রোদ পড়েছে, নাকি একটা অপার্থিব সৌন্দর্য। আর চারিদিকে পাহাড়, আর পাহাড়ের কাছাকাছি হঠাৎ করে চোখে পড়ে একটা পোড়ো বাড়ি। দিদানের ভীষণ ইচ্ছে হয় যে বাড়িটা এখানে কার, যার বাড়ি তার কি মজা এখানে থেকে সারাক্ষণ এসব দৃশ্য অনুভব করে, যাই বাড়িটার কাছে একবার যাই। কিন্তু বারবার করে দিদানকে বলা হয়েছিল যে ওখানে একটা পোড়ো বাড়ি আছে, যেও না। দিদানের চোখে ওই পোড়ো বাড়িটা সেই সময় সেই মুহূর্তে পোড়ো বাড়ি ঠেকেনি, দিদানের কথা পুরো হ্যালুসিনেট করেছিল দিদান। দিদানের মনে হয়েছিল যে বাড়িটায় লোক আছে, বাড়িটায় বেশ একটা ঝকঝকে বাড়ি, অনেক দূর থেকে দেখছে, কিন্তু মনে হচ্ছে বেশ দূর থেকে, কিন্তু একটু গেলেই পাওয়া যাবে। এবং ওই জঙ্গলে যেন অনেক লোক ঘোরাঘুরি করছে, বেশ অন্তত 4-5 জন তো বটে, এই নয় যে জঙ্গলটা ফাঁকা। দিদান ওই বাড়ির দিকে হাঁটতে 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 মেয়ের হাত ধরে, মেয়েকে কোলে নিচ্ছে, কোনো কোল থেকে নামাচ্ছে, শুকনো পাতার উপর দিয়ে যাচ্ছে, খসখস আওয়াজ করছে, আর চারিদিকে আগুন রঙের ফুল। যেতে যেতে মাঝে মাঝে দিদান থেমে যাচ্ছে। আর কারণটা হচ্ছে দিদান ছিল অসম্ভব সৌন্দর্য পিপাসু একজন মানুষ, অসম্ভব রোমান্টিক মানুষ। ওই আগুন রঙের ফুলের সঙ্গে নীল আকাশ, তার সঙ্গে পড়ন্ত বেলার একটা আলো, পাগল করা সৌন্দর্য।
দিদান ওই বাড়িটার দিকে যতই এগোচ্ছে ততই যেন মনে হচ্ছে বাড়িটা রাস্তাটা যেন ফুরোচ্ছে না। রাস্তা কিন্তু একই থাকছে, তোমার কোনো সময় মনে হচ্ছে না যে খুব একটা বেশি রাস্তা, কারণ খুব বেশি রাস্তা মনে হলে দিদান খুব একটা এগোতো না, খুব বেশি মনে হচ্ছে না কিন্তু, এবং রীতিমতো মনে হচ্ছে বাড়িতে কেউ একটা আছে, মানে বাড়িতে কেউ বাস করে। এরকম করতে 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 দিদানের কতক্ষণ যে ওখানে ছিল, চারিদিকে তোমার ফুলের পাপড়ি, ঝোড়া পাতা, এই দেখতে দেখতে ওই দেখো গোল্ডি ফেলে দিচ্ছে, এরকম গোল্ডি এসে বালিশ ঠেলে এসে বসলো। গোল্ডি হাই করে দাও, হাই করে দাও। কতবার আছে তুমি ফেললে বলো তো? হ্যাঁ, তো আমি হাতে ধরেই করি, কিছু করার নেই, কারণ স্ট্যান্ডটা একটু দূরে আছে। যাকে তারা স্ট্যান্ডটা নিয়ে আসি। মানে সত্যি আমাকে ও লাইভ করতে দেবে না, ওর রাগ হচ্ছে, ওকে সময় না দিয়ে কেন লাইভ করছি। তো অনেক যখন সন্ধে হয়ে গেছে তখন দিদানের বর কিন্তু খুঁজতে বেরিয়েছে, এবং লোক নিয়ে রীতিমতো, কারণ অচেনা জায়গা। খুঁজতে খুঁজতে রানী, দিদানের নাম ছিল রানী, রানী 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 করতে 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 তখন দিদানের না খেয়াল হয়েছে, তখন দিদানের যখন খেয়াল হয়েছে তখন আমি এখানে বলার পর দেখছে মাসি কেঁদে কেটে, মানে মাসি চরম কাঁদছে খিদেতে, এবং দিদানের বর এসে বলতো আমি এত করে বললাম তুমি এত দূর পর্যন্ত আসবে না, সন্ধে নেমে গেছে, তুমি কি পাগল হয়ে গেছো যে তুমি এখানে দাঁড়িয়ে আছো? দিদান কোনো কথার উত্তর দিতে পারেনি। দিদানের বর রাগ করে আমার বড় মাসিকে কোলে করে দিদানের একটা হাত ধরে চলো দিয়ে বাড়িতে গিয়ে যখন চোখে মুখে জল টল দিয়েছে, তখন দিদান বলছে যে আমি যে দেখলাম যে তখনও রোদ ছিল, তখন না সন্ধে নেমে গেছে। এবং দিদান যা যা সেদিন দেখেছিল, যে লোক যাতায়াত করছে, চলাচল করছে, কিছুই ছিল না। এবং পরের দিন বিশ্বাস না হওয়াতে দিদানকে আর একবার, দিদানকে মানে দিদানের ছিল খুব জেদ, দিদানের বর যখন সে জঙ্গলে নিয়ে যায় তখন দেখে দিদান যে যেটা সেদিন দেখেছিল সেই লাল ফুল সত্যি আছে, সে অপার্থিব সৌন্দর্য সত্যি আছে, কিন্তু এই বাড়িটা একটা পুরো বাড়ি, একটা ভাঙাচোরা বাড়ি, এবং বাড়িটার সম্বন্ধে অনেক কিছু লোকে বলে, কথিত আছে যে বাড়িতে মানে অনেক আত্মা বাস করে, কেউ বাড়িটা কেউ থাকে না, পরিত্যক্ত বাড়ি, অ্যাবান্ডেন্ট হাউস। এবং যা সেদিন দেখেছিল দিদান সেদিন কোনোটাই কিন্তু সেদিন মেলেনি, এবং সত্যি জঙ্গলে কোনো লোকজন ছিল না, সেই সময়তেও লোকজন ছিল না, কারণ সেদিন গিয়েছিল দিদান 12টার দিকে, মানে রাত্রিবেলায় কিছুতেই মানতে চায়নি যে বাড়িটা লোক বাস করে, বাড়িটা ভালো বাড়ি, পুরো বাড়ি নয়। দিদানের বর দিদানকে বিশ্বাস করানোর জন্য পরের দিন নিয়ে গেছিল, এবং দিদান বুঝতে পেরেছিল কিছু সময় আমাদের মস্তিষ্কের সঙ্গে কিছু অদেখা শক্তির খেলা করে, যেটাকে মাইন্ড গেম বলা হয়। আমাদের মন নিয়ে, আমাদের মস্তিষ্ক নিয়ে, আমাদের চিন্তা ভাবনা নিয়ে এমন কিছু খেলা হয় যেখানে আমরা কোনো একটা নিশ্চিত বিপদের দিকে হয়তো এগিয়ে যাই। হয়তো সেই বাড়িটায় যদি দিদান সত্যি সেদিন ওই এক পা করে বাড়ির দিকে এগিয়ে যেত, বাড়ি পর্যন্ত পৌঁছতে পারতো কিনা জানি না, তবে জঙ্গলে তো অনেক রকম জন্তু জানোয়ার আছে, ওই সন্ধে নেমে যেত, বাচ্চা নিয়ে কোনো একটা ভয়ঙ্কর বিপদে পড়ে যেত, যদি না ঠিক সময় দিদানের হাজব্যান্ড সেই জায়গায় পৌঁছতো। তাই মানুষকে হিপনোটাইজড করতে মানুষ যে শুধু পারে তা না, অনেক সময় অনেক অদেখা শক্তির দ্বারাও আমরা হিপনোটাইজড হই। হিপনোটিজম একটা এমনই জিনিস যেটার কোনো ব্যাখ্যা অদেখা শক্তির দ্বারা কেন হয় সেটার ব্যাখ্যা হয়তো আমি করতে পারবো না, তবে কিছু একটা জিনিস আমাদেরকে টেনে নিয়ে যায়। এবং সেদিনকার অভিজ্ঞতাটা দিদান কিন্তু যখনই বলতো, দেখতাম দিদানের গায়ে কিন্তু রোমগুলো খাড়া খাড়া হয়ে গেছে, কাঁটা দিচ্ছে, এবং সব থেকে হচ্ছে তার নিজের মেয়ে এত যে কান্নাকাটি করছে খিদেতে, তার মা সে বাচ্চাটার হাত ধরে আছে আলগা করে, কিন্তু সে তাকিয়ে এমনি করে দাঁড়িয়ে আছে বাড়িটার দিকে, এবং একটু একটু করে এগোচ্ছে।
তার খেয়াল হচ্ছে না যে সে বাচ্চাটা অনেকক্ষণ ধরে কাঁদছে, সে হাঁটতে পারছে না, তার পা ছোট্ট ছোট্ট পা দুটো ব্যথা হয়ে গেছে, তার খিদে পেয়েছে, জল পিপাসা পেয়েছে। বুঝতেই পারিনি সেদিন কি হয়েছিল দিদানের সঙ্গে, সেটা দিদান জীবনের শেষ দিন পর্যন্ত দিদানের ব্যাখ্যা খুঁজে পায়নি। এটা আমার মনে হলো একটা খুব অদ্ভুত ধরনের ঘটনা, হানাটেলসে বলা যেতেই পারে। এখনো আমার কাছে মনে হয় যে জিনিসটা ব্যাখ্যা হয়তো আমরা সবকিছুর ব্যাখ্যা মেলে না, সবকিছুর ব্যাখ্যা করা যায় না, তবে সত্যি যদি সেদিন সময় মতো না পৌঁছতো তাহলে হয়তো বিপদ হতো। আজকে দুটো গল্প কেমন লাগলো, অভিজ্ঞতাটা, এটা একটা অভিজ্ঞতা বাড়ির অভিজ্ঞতা বললাম, একটা অভিজ্ঞতা অন্যের অভিজ্ঞতা বললাম, শ্যামা আর রমার দুই বোনের ঘটনা। আমাকে অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। দুঃখের বিষয় একটাই যে গীতাদিকে দেখতে পেলাম, ঈশানীকে দেখতে পেলাম, নন্দিতাকে দেখতে পেলাম, কিন্তু আমি কিন্তু কোনো কমেন্টস করতে পারলাম না। আজকে সোনালি দি, বিশালাক্ষী যদিও নাই, পরবর্তীকালে নিশ্চয়ই লাইভ শুনে নেবে। পিয়ালিও নাই, পিয়ালি আজকে লাইভে থাকতে পারে না, হয়তো অ্যানা থাকবে বলেছিল, অ্যানাও নেই। যাই হোক, আমি না থাকলে ট্যাগ করে দেবো। বিশালাক্ষীকে ট্যাগ করা দরকার নেই, ওদেরই তো গ্রুপ, ওরই তো গ্রুপ। আবার সোনালি দিও তো অ্যাডমিন, সোনালি দিকেও ট্যাগ করা দরকার নেই, লাইভ দেখে নেবে। তবে পিয়ালিকে আর অ্যানাকে আমি ট্যাগ করে দেবো, বা যারা যারা লাইভ দেখে তাদেরকে ট্যাগ করে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এবং পাশের এখন ওয়েদারটা খুব খারাপ, দরকার হলে মাস্ক ব্যবহার করো। খুব সর্দি কাশি জ্বর হচ্ছে, ভাইরাল ফিভার হচ্ছে, আমারও শরীরটা আজকে ভালো নেই। লাইফটা কোনো রকমে করতে হবে বলে। এই তো অ্যানা বলতে বলতে অ্যানা ব্যানার্জিও আছে। আমি বলছিলাম যে অ্যানার কালকে লাইফটা করে নিয়েছে আমার লাইফটা দেখবে বলে, আমি জানি তা অ্যানা এলো না, তাই বলছি যে অ্যানাকে ট্যাগ করবো। বলতে বলতে অ্যানা চলে এসছে। ঠিক আছে, পরবর্তী সময় শুনে নিও, জানিও কেমন লাগলো। ধন্যবাদ।